আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজ আমরা কথা বলবো নেফ্রন নিয়ে। নেফ্রন কি জিনিস? আমরা জানি নেফ্রন হচ্ছে আমাদের যে কিডনি তার যে কার্যগত এবং কার্যগত যে ইউনিট, অর্থাৎ ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি হচ্ছে নেফ্রন। কি বললাম? স্ট্রাকচারাল কাঠামোগত, অ্যান্ড ফাংশনাল কার্যগত। কাঠামোগত এবং কার্যগত যে সবচেয়ে ছোট ইউনিটটা হচ্ছে সেই ইউনিটের নাম হচ্ছে নেফ্রন। নেফ্রন কটা থাকে? আমাদের এক একটা কিডনিতে সাধারণত 1.2 মিলিয়ন নেফ্রন পার কিডনি। প্রতি কিডনিতে বলা হয় যে 1.2 মিলিয়ন নেফ্রন আমাদের প্রতিটা কিডনিতে থাকে। এই নেফ্রন যে থাকে কি সবসময় একই রকম সংখ্যায় থাকে? না, সাধারণত বয়সের সাথে নেফ্রনের একটা সম্পর্ক আছে। আমাদের সাধারণত 40 বছর বয়সের পরে নেফ্রনগুলো কমা শুরু হয়। আমাদের যে টোটাল নেফ্রন থাকে তা হচ্ছে কমা শুরু হয়। বলা হয়ে থাকে প্রতি 10 বছরে 10% করে হচ্ছে নেফ্রন কমতে থাকে, অর্থাৎ প্রতি বছর প্রায় 1%। সো 1% হারে আমরা হচ্ছে 40 বছরের পরে বয়সের পরে আমাদের নেফ্রন হারাতে থাকি। তাহলে যে মানুষটা 1.2 মিলিয়ন যদি নেফ্রন হয়, তাহলে যার বয়স 50 বছর 10% হলে কতটুকু হারাবে? যার বয়স 60 বছর কতটুকু হবে? এটা একটা হিসাব করলে পাওয়া যায়। তাহলে বয়সের সাথে আমরা নেফ্রনের সম্পর্ক যদি জিজ্ঞেস করে কেউ, তাহলে বলতে হবে যে আফটার 40 ইয়ার্স 10% এভরি 10 ইয়ার। 10 বছর পর পর 10% হারে আমাদের হচ্ছে নেফ্রনের সংখ্যা কমতে থাকে। তাহলে নেফ্রনটা কেমন দেখতে? তোমরা সবাই অ্যানাটমিতে সবাই জানো যে নেফ্রনের দুটো পার্ট আছে। একটা হচ্ছে রেনাল, যেটা রেনাল কার্পাসলস, একটা হচ্ছে রেনাল টিবিউলস। তাহলে একটা নেফ্রন যে আছে সেই নেফ্রনের হচ্ছে আমরা প্রথমে বললাম রেনাল কার্পাসল অ্যান্ড রেনাল টিবিউলস। রেনাল কার্পাসল কেমন? রেনাল কার্পাসলের আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আমরা জানি একটা এরকম ক্যাপসুলের মতো আছে, যে মনে হচ্ছে যেন সাপের মতো হা করে আছে, একটা ক্যাপসুল আছে রেনাল বোমেন্স ক্যাপসুল, যেটাকে আমরা বলি বোমেন্স ক্যাপসুল। আর এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে রেনাল ক্যাপিলারিজ, অর্থাৎ গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা কি? গ্লোমেরুলাসটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি কি? আমরা জানি রেনাল সাপ্লাইয়ের এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর্টারিওল ভিতরে গিয়ে অনেকগুলো পেঁচানো ক্যাপিলারি মতো তৈরি করে। এই ক্যাপিলারিগুলো আমরা বলছি রেনাল ক্যাপিলারিজ। এবং এই যে রেনাল ক্যাপিলারিজ গুলো এরা বের হওয়ার সময় এটা এফারেন্ট আর্টারিওল হিসাবে বের হয়ে যায়। তাহলে এফারেন্ট আর্টারিওল গ্লোমেরুলার ক্যাপিলারিজ, আর এটাকে বলি আমরা এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওল, তাহলে বলছি এফারেন্ট আর্টারিওল, গ্লোমেরুলার ক্যাপিলারিজ, এফারেন্ট আর্টারিওল। তাহলে এই যে দুইটা পার্ট হচ্ছে এই যে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এই দুটাকে মিলিয়ে আমরা বলতেছি রেনাল কার্পাসল। তাহলে রেনাল কার্পাসল। রেনাল কার্পাসল আমরা কি বললাম? এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর এটা হচ্ছে রেনাল গ্লোমেরুলাস। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল টিবিউলস কি?
রেনালস টিবিউলস হচ্ছে পরীক্ষায় তোমাদের যখন আঁকতে দেওয়া হয় তোমরা খুব একটা সাপের মতো একটা ছবি আঁকো, যেটা আসলে রেনালের যে স্ট্রাকচার, নেফ্রনের যে বেসিক স্ট্রাকচার, এটা অত ভালো করে বোঝা যায় না, কারণ তোমরা যে ছবিটা আঁকো সেই ছবিতে মেনলি ম্যাকুলা ডেন্সা অর্থাৎ জাক্সটাগুলার অ্যাপারেটাসটা আসে না। নর্মালি হচ্ছে নেফ্রনটা কিভাবে হবে, নেফ্রনটা হবে এইখানে, এই যে প্রক্সিমাল কনভোলেটেড টিবিউলস, ঠিক আছে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি, কিছু বড় করে আঁকলাম চওড়া করে, ঠিক আছে, তারপরে ডিসেন্ডিং লিম্ব হেয়ারপিনের মতো হয়ে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি হয়ে থিক পার্টটা গিয়ে ডিসেন্ডিং ডিস্টাল কনভোলেটেড টিবিউলস, ডিস্টাল কনভোলেটেড টিবিউলস, ডিস্টাল কনভোলেটেড টিবিউলস, ঠিক আছে, ডিস্টাল কনভোলেটেড টিবিউলস থেকে চলে আসে কালেক্টিং টিবিউলস, কালেক্টিং ডাক্টস। পরীক্ষায় এই ছবিটা হচ্ছে গাইটনে খুব সুন্দর করে দেয়া আছে। গাইটনের যে ছবিটা আমরা দেখাবো হচ্ছে লেকচারের শেষে, আমরা ট্রাই করব একটা তোমাদেরকে সেই একটু অ্যানাটমিটাকে বোঝানোর জন্য, যেহেতু আজকে আমরা নেফ্রন নিয়ে কথা বলবো। সো আমরা যেটা বলছিলাম যে আমরা রেনালের যে নেফ্রনের দুটো পার্ট বলছে, একটা হচ্ছে রেনাল কর্পাসাস, কর্পাসাসের মধ্যে হচ্ছে বমেন্স ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস, আর দুটো হচ্ছে রেনাল টিবিউলস। এই রেনাল টিবিউলসের মধ্যে আছে কি প্রক্সিমাল কনভোলেটেড টিবিউলস, ঠিক আছে, লুপ অফ হ্যান্ডলি, এই যে ইউ শেপড অংশটা, এই অংশটাকে হ্যান্ডলি সাহেবের নাম অনুসারে বলা হয় লুপ অফ হ্যান্ডলি। লুপ অফ হ্যান্ডলিতে আবার হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি, আর এখানে হচ্ছে উপরের দিকে উঠতেছে, সেজন্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলিতে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে একটু মোটা, এটা দেয়ালটা একটু মোটা উপরের দিকে, এটাকে বলা হয় থিক পার্ট, এটাকে থিক পার্ট, আর এই পার্টটা হচ্ছে চিকন, এটাকে বলা হয় থিন পার্ট। তাহলে থিন পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি, এটা হচ্ছে থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। তাহলে ছবিটা কিন্তু এরকম করে আঁকতে হবে, কারণ এইখানে হচ্ছে আমার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা নেফ্রন আঁকার সময় অবশ্যই দেখা যেতে হবে। এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া, এটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা ট্রায়াঙ্গুলার এরিয়াটা নেফ্রনের ছবিতে আসতে হবে। আমি যেরকম করে চওড়া করে আঁকতে বলে দরকার নাই, সুন্দর করে চিকন করে এখানে লিখতে হবে না, যেহেতু খাতার মধ্যে আঁকতে হবে গাইটনের যেভাবে ছবি দেওয়া আছে সেই ছবি অনুসারে। তাহলে আমরা যেটা বলছিলাম এভাবে আঁকতে হবে, সরাসরি আমরা যেরকম করে তোমরা ছবি আঁকো যে এরকম গ্লোমেরুলাস এরকম এরকম ছবি দিয়ে দাও, সেভাবে ছবি দেওয়া যাবে না। ওভাবে ছবি দিলে ছবিটা ভুল হবে। সবসময় ছবিটা দিতে হবে ঠিক গাইটনে যেভাবে দেওয়া আছে। আচ্ছা, অর্থাৎ এটা কিন্তু এদিক দিয়ে একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা রাউন্ড দিয়ে ইফারেন্টের মাঝখান দিয়ে ডিস্টাল কনভোলেটেড টিবিউলার পার্ট চলে গিয়ে ওখানে গিয়ে আমার হচ্ছে কালেক্টিং টিবিউলস হয়ে আলটিমেটলি কালেক্টিং ডাক্ট তৈরি করে, কালেক্টিং ডাক্ট তৈরি হচ্ছে। তাহলে কালেক্টিং টিবিউলস আর এখানে হচ্ছে কালেক্টিং ডাক্ট, যেটা হচ্ছে মেডুলারি পার্টে থাকবে কালেক্টিং ডাক্ট। তাহলে একটা নেফ্রনে আমরা বললাম স্ট্রাকচারে নেফ্রনে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে রেনাল কর্পাসাসের মধ্যে হচ্ছে বমেন্স ক্যাপসুল থাকবে, অর্থাৎ ক্যাপসুল যেটার মধ্যে ওই টাফ ক্যাপিলারিজ যেগুলো আছে, যেটাকে আমরা গ্লোমেরুলাস বলতেছি, রেনাল গ্লোমেরুলাস, সেই রেনাল গ্লোমেরুলাসটা থাকবে। এটা হচ্ছে টোটালটা রেনাল কর্পাসাস। আর এখান থেকে যে টিবিউলার পার্ট আছে এটাকে আমরা বলছি রেনাল টিবিউসের মধ্যে হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিবিউস, দেন লুপ অফ হ্যান্ডলির আবার হচ্ছে যেটা নামতেছে সেটাকে আমরা বলি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। তারপরে যেটা উঠতেছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। অ্যাসেন্ডিং লিম্বের আবার দুটো পার্ট থাকে, একটা থিন আর একটা থিক। তাহলে থিন পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি, থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি, ঠিক আছে। তারপর হচ্ছে এই প্রক্সিমাল কনভোলেটেডের মতো এখানেও কিছু হচ্ছে কনভলিউশন থাকে, এটাকে ডিস্টাল কনভোলেটেড টিবিউলস বলে, যেটা অ্যাফারেন্ট আর ইফারেন্টের মাঝখান দিয়ে যাচ্ছে টিবিউলস, আর সেটা গিয়ে তৈরি করবে দেন কালেক্টিং টিবিউলস। অনেকগুলো কালেক্টিং টিবিউলস এক হয়ে তৈরি হবে একটা কালেক্টিং ডাক্ট। মেনলি হচ্ছে এইগুলো হচ্ছে কালেক্ট করা, বিভিন্ন নেফ্রন থেকে আসতেছে, আরো নেফ্রন থেকে এসে কালেক্টিং ডাক্ট, আরো জায়গা থেকে এসে অনেকগুলো জায়গা থেকে এসে হচ্ছে কালেক্টিং ডাক্ট তৈরি করছে। সো এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার। তাহলে আমরা বলেছিলাম যে এক একটা কিডনিতে নেফ্রনের হচ্ছে থাকে 1.2 মিলিয়ন পার কিডনি, প্রতিটা কিডনিতে, এবং বয়সের সাথে সম্পর্ক হচ্ছে 40 ইয়ার্সের পরে গেলে 10% পার 10 ইয়ার্স হিসেবে হচ্ছে নেফ্রন কমা শুরু হয়ে যায়।
নেফ্রন কমা শুরু হয়েছে। এখন কথা হচ্ছে এই যে নেফ্রন, এই নেফ্রনের টাইপস কি? টাইপস হচ্ছে দুই ধরনের। আমাদের যে নেফ্রন আছে এগুলো আমরা দুই ধরনের, তার অবস্থানগত বিচারের কারণে এবং কাজের কারণেও। মেনলি তার অবস্থানের জন্যই তার কাজটা নির্ধারিত হচ্ছে, অথবা কাজের জন্যই তাদের অবস্থান এমন হয়েছে, যেটাই আমরা বলি না কেন। এই কিডনিগুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। কি কি বললাম আমরা? একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। তাহলে একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর 2 নম্বর হচ্ছে জাক্সটামেডুলারি ঠিক আছে, জাক্সটামেডুলারি নেফ্রন। এই দুই ধরনের নেফ্রন আমরা পাচ্ছি। কেন বলছি? তাহলে পরীক্ষায় আমরা তোমাদের প্রায় জিজ্ঞেস করি যে কিসের উপর ভিত্তি করে মেইনলি কর্টিক্যাল এবং জাক্সটামেডুলারি নেফ্রনের মেইন পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা কোথায়? প্রথম পার্থক্যটাই হচ্ছে তাদের যে গ্লোমেরুল, যে রেনাল কার্পাসস অর্থাৎ বামেন্স ক্যাপসুল, সেই বামেন্স ক্যাপসুলের পজিশন অনুযায়ী। আমরা যদি এখন একটা নেফ্রনের যে কিডনির যদি পার্ট চিন্তা করি, ঠিক আছে, মনে করি এটা হচ্ছে কিডনির, ঠিক আছে, সেই কিডনিটা উল্টো করে আমরা একটু আঁকলাম, এভাবে থাকলো। এই যে কিডনি, এটা হচ্ছে সাইনাস পার্ট, এখানে আছে কর্টেক্স আর মেডুলা। তাহলে এই যে কর্টেক্স, আর হচ্ছে মেডুলাকে আমরা আবার ভাগ করি আউটার মেডুলা, ইনার মেডুলা। কি কি বললাম? তাহলে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটামেডুলারি নেফ্রন দুইটারই পার্থক্য হচ্ছে তাদের গ্লোমেরুলাসের অবস্থানের উপর। অর্থাৎ কর্টিক্যাল নেফ্রন যে হবে, কর্টিক্যাল নেফ্রন থাকে যে তার যে গ্লোমেরুলাস অর্থাৎ রেনাল কার্পাসস অর্থাৎ বামেন্স ক্যাপসুল, যেটাই বলে না কেন, এটার যে গ্লোমেরুলাস, ঠিক আছে, অর্থাৎ এই যে আমার বামেন্স ক্যাপসুল, ঠিক আছে, afferent arteriole, duct of capillaries, efferent arteriole, ঠিক আছে, এই হলো আমার গ্লোমেরুলাস, বামেন্স ক্যাপসুল, রেনাল গ্লোমেরুলাস, রেনাল কার্পাসস অর্থাৎ রেনাল কার্পাসস। এই রেনাল কার্পাসুলের পজিশনের উপর ভিত্তি করে মেইনলি এই দুটো নেফ্রনকে ভাগ করা হয়। যে নেফ্রনের রেনাল কার্পাসস অর্থাৎ গ্লোমেরুলাস আউটার কর্টেক্সে থাকে, আউটার কর্টেক্স নিয়ার দ্য সারফেস, সারফেসের কাছে আউটার কর্টেক্স, কর্টেক্সের আউটার পার্ট, বাইরের দিকের পার্ট, এই যে কর্টেক্সের আউটার পার্টে থাকে, এটাকে আমরা বলি কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন কারণ এদের যে এই যে নেফ্রনটা হচ্ছে, এদের যে টোটাল কিডনির নেফ্রনের যে পার্ট, এই পুরোটা, ঠিক আছে, এই যে নেফ্রনের পার্ট, ছবি আঁকার জন্য কর্টেক্সের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আসলে কর্টেক্সের বাইরে যাচ্ছে না, আমি একটু ছবিটা এঁকে দেখাতে চাচ্ছি। তাহলে এফারেন্ট আর্টারিওল আমরা জানি এখান থেকে সাপ্লাই দিবে,
তাহলে এটা হচ্ছে একটা মোটামুটি একটা কর্টিক্যাল নেফ্রনের ছবি। তাহলে প্রথম পয়েন্ট যেটা, যে কর্টিক্যাল নেফ্রনের গ্লোমেরুলাস অর্থাৎ হচ্ছে তার যে রেনাল কর্পাসুলস আছে সেটা থাকে আউটার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। আর যেটা জাক্সটা গ্লোমেরুলার যে নেফ্রন আছে তাদেরটাও কর্টেক্সে থাকবে, কিন্তু তার যে গ্লোমেরুলাস অর্থাৎ হচ্ছে বামেন্স ক্যাপসুল, সেই বামেন্স ক্যাপসুলের যে গ্লোমেরুলাস সে থাকবে ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। এটা থাকবে ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। ঠিক আছে, তাহলে এটা দেখো আউটার কর্টেক্স আর এটা হচ্ছে ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। এদের কি হবে তাহলে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস। ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস দিয়ে লুপ অফ হ্যানলি একেবারে হয়ে এখান দিয়ে যাচ্ছে। ঠিক আছে, লংনেসটা বোঝানো যাচ্ছে না, না লংনেসটা অত বোঝা যাচ্ছে না এই পর্যন্ত। তাহলে এদের যে লুপ অফ হ্যানলি, যেহেতু এটা পুরোটা তাহলে তাহলে এ হচ্ছে আমাদের জাক্সটামেডুলারি নেফ্রন। তাহলে এটা হচ্ছে আমাদের কর্টেক্স, আউটার মেডুলা, ইনার মেডুলা। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে দ্য ডিফারেন্সিয়েট বিটুইন কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রন। প্রথম যে ডিফারেন্সটা, যেটার উপর ভিত্তি করে বেসিক্যালি এই দুই ধরনের নেফ্রনটাকে আমরা আলাদা করছি, সেটা হচ্ছে দ্য পজিশন অফ দ্য রেনাল কর্পাসুস দ্যাট ইজ গ্লোমেরুলাস। তাহলে কর্টিক্যাল নেফ্রনের গ্লোমেরুলাস হচ্ছে আউটার কর্টেক্স নিয়ার দ্য সারফেস, আউটার কর্টেক্সে থাকবে, আর জাক্সটামেডুলারি নেফ্রনের গ্লোমেরুলাস থাকবে ইনার কর্টেক্স নিয়ার দ্য হচ্ছে মেডুলা। এটা অ্যাওয়ে ফ্রম দ্য মেডুলা নিয়ার দ্য সারফেস, আর এটার হচ্ছে গ্লোমেরুলাস থাকবে মেডুলার কাছাকাছি, মেডুলাতে না, কিন্তু দুটোই কর্টেক্সে থাকবে। আমরা বলেছি যে কর্টেক্সের 90 to 95% হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে, কারণ এখানে ফিল্ট্রেশন হয়, সেই জন্য গ্লোমেরুলাস কিন্তু থাকবে হচ্ছে কর্টেক্সে, কিন্তু যেটা কর্টিক্যাল নেফ্রনেরটা থাকবে হচ্ছে আউটার কর্টেক্সে, আর জাক্সটামেডুলারি নেফ্রনের হচ্ছে গ্লোমেরুলাস থাকবে ইনার কর্টেক্সে নিয়ার দ্য মেডুলা। গেল সংখ্যা কত? সবচেয়ে বেশি থাকে কর্টিক্যাল নেফ্রন হচ্ছে 85% হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর 15% হচ্ছে সাধারণত 15% এভারেজে হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। লুপ অফ হ্যানলি খেয়াল করো, এদের যে লুপ অফ হ্যানলিটা, এই লুপ অফ হ্যানলিটা শর্ট হয়, এটা একটু মেডুলাতে যাবে কিন্তু মেডুলার আউটার পার্টেই রয়ে যাচ্ছে, আউটার মেডুলার কিছুটা অংশ নিচ্ছে, মেডুলা কিন্তু হচ্ছে লুপ অফ হ্যানলি শর্ট। আর এদের কি আছে? লুপ অফ হ্যানলি লং, লুপ অফ হ্যানলি একেবারে ডিপ অফ ইনার মেডুলা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাহলে লং লুপ অফ হ্যানলি। তাহলে এটা হচ্ছে শর্ট লুপ অফ হ্যানলি, এটা হচ্ছে লং লুপ অফ হ্যানলি। সাপ্লাই কি? এদের হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিস থাকে, আর এখানে কি ভাসা রেক্টা থাকে। আমরা জানি যে পেরিটিউবুলার ক্যাপিলারিস আরো ব্রেকডাউন হয়ে ভাসা রেক্টা হয়ে যে লং লুপ যেটা মেডুলা পর্যন্ত চলে গেছে সেই লং লুপকে দিচ্ছে সাপ্লাই, সেই জন্য ভাসা রেক্টা। এটা পেরিটিউবুলার ক্যাপিলারিস, আর এখানে হচ্ছে ভাসা রেক্টা লুপগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য সেটা হচ্ছে ভাসা রেক্টা। তাহলে এখানে সাপ্লাই দেয় পেরিটিউবুলার ক্যাপিলারিস, আর এখানে হচ্ছে ভাসা রেক্টা। কাজ কি?
কেন? লম্বা তারা। এই যে লম্বা রাস্তা, তার মানে যত বেশিক্ষণ ধরে যাবে দরকারি জিনিসপত্রগুলো আমি রিঅ্যাবজর্পশন করব, অদরকারিগুলো দরকার পড়লে সিক্রেশন করে করে এই ফাইনাল ইউরিনটা আমি তৈরি করতে পারবো। তার মানে কি, এবং আমার যে প্রয়োজনীয় পানি, যখন আমার বডিতে পানির প্রয়োজন হচ্ছে তখন আমি পানিগুলোকে টেনে টেনে নিতে পারবো। তাহলে এইখানে কর্টিক্যাল নেফ্রনগুলো কনসার্ন উইথ দ্য ইউরিন ফর্মেশন। কর্টিক্যাল ইউরিন হচ্ছে হরমোন নেফ্রন, যেটা কর্টিক্যাল নেফ্রন সেটা হচ্ছে ইউরিন ফর্মেশন করবে, কিন্তু juxtamedullary nephron concerned with concentrated urine therapy। কর্টিক্যাল নেফ্রন কিন্তু কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করবে না, কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করবে হচ্ছে juxtamedullary nephron। যখন আমার বডিতে ওয়াটার প্রয়োজন হয়, ওয়াটার রিঅ্যাবজর্পশনের প্রয়োজন হয়, তখন আমি ওয়াটার এক্সক্রিশন করতে দিব না, তখন এই লং লুপের নেফ্রনগুলো হচ্ছে কাজ করবে এবং তারা তখন হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজমকে কাজে লাগিয়ে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করবে। সো এটা হচ্ছে ফর্মেশন অফ ইউরিন, আর এটা হচ্ছে ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। ফাংশন হচ্ছে ফাংশনাল ইম্পর্টেন্স। তাহলে যদি আমরা কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটামেডুলারি নেফ্রনের কথা চিন্তা করি, তাহলে কর্টিক্যাল নেফ্রনের এবং জাক্সটামেডুলারি নেফ্রন যে আছে সেই দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে যে পজিশন অফ দ্য গ্লোমেরুলাস। কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে গ্লোমেরুলাস থাকে আউটার কর্টেক্সে, আর জাক্সটামেডুলারি কর্টেক্সের ক্ষেত্রে ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। কর্টেক্সের নিচের পার্টে মেডুলার কাছে। কর্টিক্যাল নেফ্রনের সংখ্যা বেশি, এটা হচ্ছে 85%, জাক্সটামেডুলারি নেফ্রনের সংখ্যা 15%, রিলেটিভ কম। কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ হ্যানলি হচ্ছে শর্ট, সাধারণত এটা মেডুলাতে যাবে কিন্তু ইনার মেডুলাতে ঢুকবে না। আর জাক্সটামেডুলারি নেফ্রন যেটা আছে সেটার লুপ হচ্ছে লং লুপ অফ হ্যানলি থাকবে, যেটাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনার মেডুলার একেবারে লোয়েস্ট পার্ট পর্যন্ত পৌঁছে যাবে, মার্জিন পর্যন্ত চলে আসতে পারে, সেজন্য এটাকে বলতেছে লং লুপ অফ হ্যানলি। কর্টিক্যাল নেফ্রন কি করবে? ইউরিন তৈরি করবে, কিন্তু জাক্সটামেডুলারি নেফ্রন মেইনলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার জন্য প্রয়োজন হয়। এইটাতে কি হবে? এটাতে পেরিটিবুলার ক্যাপিলারি সাপ্লাই দিচ্ছে, আর এটাতে হচ্ছে ভাসার একটা আছে যেটা কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার জন্য কাউন্টার কারেন্ট মেকানিজমের জন্য এসেনশিয়াল। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ছবিটা যদি একটু খেয়াল থাকে তাহলে তোমাদের এই যে নেফ্রনের যে বেসিক পার্থক্য, ভাইভাতে যেটা বারবার জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটামেডুলার নেফ্রন, তোমরা যেটা সরাসরি বলবে যেটা পজিশন অফ দ্য গ্লোমেরুলাস, পজিশন অফ দ্য বার্মাস ক্যাপসুলার, পজিশন অফ দ্য রেনাল কর্পাসেলস এর জন্য এটা আউটার কর্টেক্সে থাকবে নিয়ার দ্য সারফেস, এটা হচ্ছে ইনার কর্টেক্স থাকবে নিয়ার দ্য মেডুলা। তারপরে বাকি যেগুলো আছে পার্থক্য সেগুলো তৈরি করবে। তাহলে ও ইউরিন ফর্মেশন করছে আর মেইনলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করছে। তখন হচ্ছে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এই যে কর্টিক্যাল নেফ্রন 15%, কাদের ক্ষেত্রে কর্টিক্যাল নেফ্রন বেশি হবে? এমন কোনো প্রাণী আছে যাদের এই জাক্সটামেডুলারি নেফ্রন কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে হচ্ছে, জাক্সটামেডুলারি নেফ্রন বেশি থাকতে পারে? অবশ্যই। যখন আমরা বলেছি জাক্সটামেডুলারি নেফ্রনের ডাক আসবে যখন আমার বডিতে পানি সঞ্চয়ের প্রয়োজন হয় তখনই। তাহলে যারা ডেজার্টে থাকবে, মরুভূমিতে থাকবে, তাদের অবশ্যই জাক্সটামেডুলারি নেফ্রন বেশি থাকবে। যেমন আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আজকে যদি আমাকে নিয়ে ডেজার্টে ফেলে দেওয়া হয় এবং আমাকে যদি সেখানেই বসবাস করতে হয়, আমার বডি কিন্তু মডিফাইড হবে, আমার পরের প্রজন্ম যারা তৈরি হবে তাদের অবশ্যই জাক্সটামেডুলারি নেফ্রনের পরিমাণ বেশি হবে, কারণ তাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে হবে বডিতে, তাদের বডির ওয়াটার রিঅ্যাবজর্পশনের পাওয়ার বাড়াতে হবে, তখন কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার ক্ষমতা বাড়াতে হবে। সেক্ষেত্রে কিন্তু জাক্সটামেডুলারি নেফ্রনের পরিমাণ বেড়ে যাবে। যেমন উট মরুভূমিতে থাকে, উটকে হচ্ছে সবসময় এই যে গরম ওয়েদারে পানিবিহীন অবস্থায় দীর্ঘদিন থাকতে হয়, সেই কারণে কিন্তু উটের জাক্সটামেডুলারি নেফ্রনের পরিমাণ বেশি। যেমন হচ্ছে এই ডেজার্টে এক ধরনের ইঁদুর পাওয়া যায়, হ্যাঁ, র্যাট, ডেজার্ট র্যাট বলি আমরা, তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই জাক্সটামেডুলারি নেফ্রন বেশি, কারণ তাদের কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, বডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে রাখতে হয়। আসলে সবকিছুই তো যে বিবর্তনের কারণ, যেমন আমরা দেখি যে আমাদের যে গাছপালা নর্মাল পাতা, অথচ মরুভূমিতে যে গাছ ক্যাকটাস তার কিন্তু পাতা নেই, সেই পাতাটা দিয়ে যাতে সে পানি না হারাতে পারে সেজন্য পাতাগুলো কাটাতে রূপান্তর হচ্ছে, শুধুমাত্র পানি ধরে রাখার জন্য, যাতে ওই প্রতিকূল পরিবেশেও সে টিকে থাকতে পারে। তো টিকে থাকার জন্য প্রতিকূল পরিবেশে শরীরে যাতে পানি টেনে রাখতে পারে, পানি যাতে ধরে রাখতে পারে, সেই জন্য সেই গরম আবহাওয়াতে কিন্তু
হচ্ছে জ্যাক্সটামেডুলারি নেফ্রনের পরিমাণ বেশি থাকবে। এখানে আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি একটা যে কিডনি, আমাদের দুটো কিডনি, এটা যদি সেকশন করি, সেকশন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। এটা যদি আরেকটু আমরা হিস্টোলজিক্যালি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি অজস্র নেফ্রন। আমরা বলেছিলাম 1.2 নেফ্রন থাকে এক একটা কিডনিতে, এবং প্রত্যেকটা নেফ্রন আছে যে রেনাল কার্পাসলসে বোমান্স ক্যাপসুল, যেটার ভিতরে গ্লোমেরুলাস আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউট অর্থাৎ পিসিটি, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউস এবং কালেক্টিং টিবিউস এন্ড ডাক্টস। গ্লোমেরুলাসের ভিতরে দেখা যাচ্ছে এই যে সব হচ্ছে আমাদের বোমান্স ক্যাপসুলের ভিতরে গ্লোমেরুলাস অর্থাৎ ব্লাড যে ক্যাপিলারিস, যে ক্যাপিলারিসগুলো থেকে হচ্ছে পানি এবং তার ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো আছে সেই আছে লবণ এবং অন্যান্য যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো ফিল্টার্ড হয়ে বোমান্স ক্যাপসুল দিয়ে প্রক্সিমাল টিবিউস যায়, প্রক্সিমাল টিবিউস হয়ে লুপ অফ হেনলি হয়ে, তখন লুপ অফ হেনলি দিয়ে যখন যায় তখন তার প্রয়োজন মতো লবণ এবং পানি হচ্ছে ব্লাড ভেসেলসের মধ্যে চলে আসবে এবং বাকি যে প্রোডাক্টগুলো থাকবে সেটা পানি সহ, বিশেষ করে ইউরিয়া, এটা কালেক্টিং ডাক্টের দিক দিয়ে চলে যায়, যেখানে বাকি প্রয়োজনীয় পানি এবং অন্যান্য জিনিস রিঅ্যাবজর্ব হয়ে পার্মানেন্টলি পানি এবং ওয়েস্ট প্রোডাক্টটা হচ্ছে আমাদের ইউরিন হিসেবে আলটিমেটলি বের হয়ে আসবে, অর্থাৎ এন্ড প্রোডাক্টে পাবো পানি এবং ওয়েস্ট প্রোডাক্ট। এরপরে আমরা যে ছবিটা দেখছি এখানে আছে আমাদের যে বলেছিলাম দুই ধরনের নেফ্রন, সেই নেফ্রনের একটা কর্টিক্যাল নেফ্রন এবং একটা জ্যাক্সটামেডুলারি নেফ্রন। কারণ নেফ্রনে আমরা দেখতে পাচ্ছি কর্টেক্সটা হচ্ছে গ্লোমেরুলাসটা হচ্ছে আউটার কর্টেক্সের দিকে এবং জ্যাক্সটামেডুলারি নেফ্রনে কর্টেক্সটা হচ্ছে নিয়ার দ্য মেডুলা, কর্টেক্সে কিন্তু নিয়ার দ্য মেডুলা। এটাই হচ্ছে একটা কর্টিক্যাল এবং জ্যাক্সটামেডুলারি নেফ্রনের পার্থক্য। এবং দেখতে পাচ্ছ যে কর্টিক্যাল নেফ্রনের সেটা হচ্ছে লুপ অফ হেনলি হচ্ছে অনেকটা শর্ট, কিন্তু জ্যাক্সটামেডুলারি নেফ্রন হচ্ছে লুপ অফ হেনলি হচ্ছে অনেকটা লম্বা, একেবারে টিপ অফ দ্য যে ইনার মেডুলা আছে সে পর্যন্ত হচ্ছে লম্বা চলে আসে, যেহেতু তাদেরকে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে হয়। তাহলে একটা কর্টিক্যাল নেফ্রন এবং জ্যাক্সটামেডুলারি নেফ্রনের যে পার্থক্য, সেই পার্থক্যের মধ্যে আমরা দেখছি যে কর্টিক্যাল নেফ্রনের গ্লোমেরুলাস অর্থাৎ রেনাল কর্পাসাস থাকতেছে কর্টেক্সে নিয়ার দ্য সারফেস, এবং জ্যাক্সটামেডুলারি নেফ্রনের কর্টেক্স যেটা গ্লোমেরুলাসটা অর্থাৎ রেনাল কর্পাসাস সেটা থাকতেছে কর্টেক্স, ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। এর থাকতেছে লুপ অফ হেনলিটা শর্ট, কিন্তু জ্যাক্সটামেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলি থাকতেছে অনেক হচ্ছে লং। এই লুপ অফ হেনলি যেটা আছে সেখানে সাপ্লাই আমরা পাচ্ছি কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে পেরিটিবিউলার কিফিউস এবং হচ্ছে জ্যাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে ভাসার একটা, যেটা পেরিটিবিউলার স্কিপিওরির একটা স্পেশালাইজড ফর্ম হয়ে সেটা হচ্ছে ভাসার একটা হিসেবে সাপ্লাইড হয়। এই নেফ্রন নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।